সাফাইওয়ালা। রাকেশ নামের একজন সাফাই কর্মচারী ছিল, যে গলি গলি ঘুরে সাফাই করত। কিন্তু একটি গলির লোকেদের নিয়ে ও ভীষণ বিরক্ত থাকত। যেই ও সাফাই করা শেষ করত, অমনি লোকেরা বাইরে বেরিয়ে এসে আবর্জনা ফেলত। একদিন বিরক্ত হয়ে রাকেশ ওদের বলল, আরে দাদা, আবর্জনা ফেলতে হলে ডাস্টবিনে ফেলুন, এভাবে রাস্তার ওপর কেন ফেলছেন? রেগে গিয়ে সেই গলির একজন লোক বলল, যাও যাও, গিয়ে নিজের কাজ করো, আমাকে কাজ শিখিও না। তোমার কাজ শুধু সাফাই করা, তাই করো। আমরা যেখানে খুশি আবর্জনা ফেলবো, তোমার কাজ সাফাই করা, সাফাই করো। সবাই ওর সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। রাকেশ হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। পিঙ্কি নিজের উঠোনে দাঁড়িয়ে এসব দেখছিল। তখনই ওর মা ভেতর থেকে আবর্জনা নিয়ে এসে বাইরে ফেলার জন্য নিয়ে যায়। পিঙ্কি ওর মাকে বলল, মা, তুমি আবর্জনা বাইরে ফেলো না, ডাস্টবিনে ফেলে দাও। তারপর সাফাই কর্মীরা এসে সেগুলো নিয়ে যাবে। খুব বড় হয়ে গেছিস দেখছি, আমাকে শেখাচ্ছিস আবর্জনা কোথায় ফেলতে হয়। এতই যদি চিন্তা, তাহলে নিজেই ফেলতে যাস না কেন? একথা বলে পিঙ্কির মা সেখান থেকে চলে গেলেন। পিঙ্কি সেই আবর্জনার পুঁটলি নিয়ে ডাস্টবিনে ফেলতে রওনা হলো। ওকে যেতে দেখে রাজুও নিজের ঘর থেকে বেরুলো আর পিঙ্কিকে জিজ্ঞেস করলো, পিঙ্কি, কোথায় যাচ্ছ? রাজু, আমি আবর্জনা ডাস্টবিনে ফেলতে যাচ্ছি। আমাদের তো স্কুলে এই শেখানো হয় যে আবর্জনা সব সময় ডাস্টবিনে ফেলতে হয়। হ্যাঁ পিঙ্কি, এখন আমাদেরই কিছু করতে হবে। আমাদের মা বাবারা তো পুরো গলিটাই নোংরা করে ফেলেছে, আর পুরোটা দিন শুধু সাফাই কর্মীর সাথে ঝগড়া। ওদের কথা শুনে গলির অন্য বাচ্চারাও বেরিয়ে এসে নিজেদের বাড়ির আবর্জনার সাথে সাথে গলিতে পড়ে থাকা আবর্জনাগুলোকেও ডাস্টবিনে ফেলে দেয়। ওদের এসব করতে দেখে বড়রা লজ্জা পেয়ে যায়। নিজেদের মধ্যে বলে, ছোটদের কাছ থেকে আমাদের শেখা উচিত। আজ থেকে আমরা আবর্জনা যেখানে সেখানে না ফেলে ডাস্টবিনেই ফেলবো। হ্যাঁ, আমিও আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আবর্জনা যেখানে সেখানে ফেলবো না, আর সাফাই কর্মীর সাথে ঝগড়াও করব না। এভাবেই ছোটদের দেখে বড়দের জ্ঞানোদয় হলো, আর গলিটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শুরু করলো। মটন বিরিয়ানিওয়ালা। এক গ্রামে রফিক নামের একটি ছেলে তার বাবার সাথে থাকতো। রফিক লেখাপড়া জানতো না, তাই ও মজুরি করে ঘর চালাতো। একদিন যখন ও ঘরে এলো, তখন ওর বাবা ওকে বলল, আরে রফিক, কেন সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াও? কোনো কাজকর্ম করো না কেন? না বাবা, আমি জমিদার বাড়িতে মজুরি করতে গিয়েছিলাম। দেখো, বদলে কিছু চাল আর মাটন দিয়েছে আমায়। বাবা, মজুরি যদি করতে চাস তো শহরে তোর মামার কাছে চলে যা, সেখানে টাকাও বেশি পাওয়া যাবে। হ্যাঁ বাবা, আমি যাব, কিন্তু প্রথমে তোমাকে আমি মাটন বিরিয়ানি বানিয়ে খাইয়ে দিই। তারপর দুজনে খুশি হয়ে মটন বিরিয়ানি খেতে শুরু করলো। আরে, তুই তো খুব সুস্বাদু বিরিয়ানি বানিয়েছিস বাবা। ধন্যবাদ বাবা। পরদিন সকালবেলা রফিক ওর বাবার কথা মেনে নিয়ে শহরে ওর মামার কাছে চলে যায়। আরে রফিক, তুই কখন এলি? আর তোর বাবা কেমন আছেন? আমার বোন আর তোর মা মারা যাওয়ার পর তো তোরা এখানে আসাই ছেড়ে দিয়েছিস। বলো, কিভাবে আসা হলো? মামু, আমি কাজের খোঁজে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে কাজের ব্যবস্থা। প্রথমে হাত মুখ ধুয়ে নিয়ে কিছু খেয়ে নে। আরে, এই পুটলিতে কি আছে? কি এনেছো আমার জন্য গাঁ থেকে? কিছু না মামু, অল্প বিরিয়ানি এনেছি। আরে, তবে কিসের জন্য অপেক্ষা করছো? এসো, দুজনে মিলে খাওয়া যাক। এভাবে দুজনেই বিরিয়ানি খেতে শুরু করলো। আরে রফিক, তুই তো সত্যি খুব সুস্বাদু বিরিয়ানি বানিয়েছিস। ধন্যবাদ মামু। তুই এক কাজ কর, কাজের খোঁজ ছেড়ে দে, তুই একটি বিরিয়ানির ঠেলা লাগিয়ে নে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আর এভাবে রফিকের মামা শহরের মাঝখানে রফিকের জন্য একটি বিরিয়ানির ঠেলা লাগিয়ে দিল। যে কেউ সেদিক দিয়ে যেত, বিরিয়ানির গন্ধে আকৃষ্ট হয়ে ওর দোকানে চলে আসতো। আর কিছুদিনের মধ্যেই রফিকের মটন বিরিয়ানির ব্যবসা হু হু করে বাড়তে লাগলো। খদ্দেরও দিন দিন বাড়তে থাকলো। আরে ভাই রফিক, তুমি তো খুব সুস্বাদু মটন বিরিয়ানি বানাও, যেন অমৃত। হ্যাঁ ভাই হ্যাঁ, এমন সুস্বাদু বিরিয়ানি পুরো শহরে কেউই বানাতে পারে না। ধন্যবাদ।
দেখতে দেখতে রফিক এক বড় দোকানের মালিক হয়ে গেল আর শহরে একটি ঘরও বানিয়ে ফেলল। সেজন্য লোকে বলে পরিশ্রমী সফলতার চাবিকাঠি। জাদুর দাড়ি। কনকপুর রাজ্যে এক গরিব কৃষক গগন থাকত। ও সারাদিন খেতে মজুরি করত। গরিব বলে ও রোজ দাড়ি শেভ করতে পারত না। দাড়ি কামানোর টাকাগুলো ও বাঁচিয়ে রাখত। সেজন্য গগনের দাড়ি রোজ বেড়েই যাচ্ছিল। একদিন গগনের বউ গগনকে বলল, আজ সেলুনে গিয়ে দাড়ি কামিয়ে নাও, তোমার দাড়িগুলো তো অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, আজ দাড়ি কামিয়ে নিচ্ছি। এরপর গগন নাপিতের কাছে দাড়ি কামাতে যায়। আমার দাড়ি কামিয়ে দাও তো, কত টাকা লাগবে? আপনার দাড়ি কাটতে আমি 200 টাকা নেব, কারণ 1 ঘন্টা লেগে যাবে আপনার দাড়ি কামাতে আমার। কি বলছো, 200 টাকা? এ তো অনেক বেশি। কোনো দরকার নেই শেভ করার। আর গগন ঘরে ফিরে এলো। আরে, তুমি দাড়ি কামাওনি? আমি আমার দাড়ি খুবই ভালোবাসি। আমি এটাকে শেভ করতে পারবো না। দাড়ি আমি আরো লম্বা করব। তুমি জানো না, এটা খুবই কাজের। এটা কোনো সাধারণ দাড়ি না, এটা জাদুর দাড়ি। আর এভাবেই পুরো রাজ্যে গগনের জাদুর দাড়ির কথা ছড়িয়ে যায়। যখন রাজার কানে এই কথা পৌঁছয়, তখন রাজা গগনকে রাজমহলে ডেকে পাঠায়। শুনেছি তোমার নাকি জাদুর দাড়ি। আমাকে এই দাড়ির জাদু দেখিয়ে দাও তো, আমি তোমায় পুরস্কার দেব। গগন ভয় পেয়ে যায়। মহারাজ, আমায় ক্ষমা করে দিন। আমি এই মিথ্যে কথা আমি আমার বউয়ের হাত থেকে বাঁচার জন্য বলেছিলাম। আমি এক গরিব কৃষক, আমার কাছে শেভ করার টাকা নেই, সেজন্য আমি বউকে মিথ্যে কথা বলেছিলাম। রাজা গগনের সত্যবাদিতায় খুবই খুশি হলেন। ঠিক আছে, যাও, তুমি দাড়ি কামিয়ে এসো। আমি তোমার কাছ থেকে তোমার এই দাড়ি কিনলাম। এই নাও এর মূল্য। কিন্তু মহারাজ, এটা আপনার কোন কাজে লাগবে? আমি গগনের সততায় খুশি হয়েছি। আমি গগনকে এই জন্য টাকা দিয়েছি যাতে ওর স্ত্রী খুশি হয়। সেজন্য সবাইকে বলে দাও যে মহারাজ গগনের জাদুর দাড়ি কিনে নিয়েছেন। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। সেজন্যই লোকে বলে আপনজনকে খুশি করার জন্য যে মিথ্যে কথা বলা হয় তা সত্যের থেকেও মূল্যবান। লোভী ব্রেড অমলেটওয়ালা। চক্রপুর স্টেশনের বাইরে রাজু নামের এক ছেলে ডিম সেদ্ধ বিক্রি করত। ও শুধু ডিম সেদ্ধ করতে জানতো, আর খদ্দেররাও ওর ডিম সেদ্ধ খুব ভালোবাসতো। কিন্তু যারা ডিম সেদ্ধ খেতে চাইতো না, তারা রাজুকে বলতো, আরে রাজু, তুমি শুধু ডিম সেদ্ধ কেন বিক্রি করো? তুমি কি অমলেট বানাতে জানো না? এভাবেই বহু খদ্দের ব্রেড অমলেটের আবদার করত। কিন্তু রাজু অমলেট বানাতে জানতো না। ও ভাবলো, যদি আমি ব্রেড অমলেট বিক্রি করতে শুরু করে দিই, তাইলে আমার রোজগার আরও বেড়ে যাবে। রাজু একদিন ওর বন্ধু শম্ভুকে বলল, ভাই শম্ভু, আমার দোকানে কাজ অনেক বেড়ে গেছে। কিছুদিনের জন্য তোর সাহায্য চাই। আমাদের রোজগার থেকে তোর পাওনাটুকু তোকে দিয়ে দেব। কি ধরনের সাহায্য চাই? তুই তো জানিসই আমি অমলেট বানাতে জানি না। তুই যদি আমার দোকানে এসে অমলেটগুলো বানিয়ে দিস, তাইলে আমার ব্যবসা খুব ভালো চলবে। নিশ্চয়ই, আমি কালই ধাবা থেকে ছুটি নিয়ে নিচ্ছি। শম্ভু কিছুদিনের জন্য ছুটি নিয়ে স্টেশনের বাইরে রাজুকে সাহায্য করতে লাগলো। রাজুর ব্যবসা বেড়ে গেল। সবাই ওর ব্রেড অমলেটের প্রশংসা করত। কিন্তু শম্ভু ছিল খুবই চতুর। ও রাজুর কাছ থেকে ডিম সেদ্ধ করার কৌশল শিখে নিল আর সবাইকে ওর ব্রেড অমলেটের অভ্যাস করিয়ে নিল। একদিন শম্ভু রাজুকে বলল, আচ্ছা ভাই, অনেক দিন হয়ে গেল, এখন আমি আবার ধাবাতে ফিরে যাচ্ছি। ঠিক আছে ভাই। শম্ভুর যাওয়ার পর রাজু নিজেই অমলেট বানাতে শুরু করলো। কিন্তু ও ভালো অমলেট বানাতে পারছিল না। আরে ভাই, এ কেমন অমলেট বানিয়েছো? শুধুই লঙ্কা গুঁড়ো। এখন খদ্দেররা রাজুর কাছে না এসে পাশেরই এক নতুন দোকানে গিয়ে ডিম সেদ্ধ আর ব্রেড অমলেট খায়। আরে কোথায় যাচ্ছেন? এদিকে আসুন। না ভাই, তোমার অমলেট আর খাওয়া যাচ্ছে না। আমরা পাশের নতুন দোকানে যাচ্ছি। দেখেছো কেমন টুপি আর চশমা পরে সুস্বাদু অমলেট বানাচ্ছে? ওর সেদ্ধ করা ডিমের স্বাদ, আহা হা হা। রাজু নতুন দোকানের কাছে গিয়ে কথাবার্তা করার চেষ্টা করছিল। তখনই এক বাইকওয়ালা ওকে ধাক্কা মেরে চলে যায়।
আর ওর টুপি এবং চশমা নিচে পড়ে যায়। রাজু চমকে যায়, এ আর কেউ না, ওরই বন্ধু শম্ভু। আমায় ক্ষমা করে দে ভাই। রাজু কিছু না বলেই সেখান থেকে চলে যায় আর রাত দিন কষ্ট করে অমলেট বানানো শিখে নেয়। তারপর ওর ব্যবসা আবার চলতে থাকে। নীতিকথা, লোভী লোককে শুধুমাত্র পরিশ্রমী লোকই হারাতে পারে।